বন্ধুরা নমস্কার। বন্ধুরা 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যদি সবচেয়ে ভালো রেজাল্ট করে থাকে, তাহলে এরপরে 2019-এ যদি বিজেপি সবচেয়ে বেশি আসন এ পর্যন্ত করে থাকে, মানে পেয়ে থাকে, তাহলে 2024 সালে সেই বিজেপি, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সবচেয়ে বাজে রেজাল্ট করেছে। এখনো পর্যন্ত বিজেপির জন্মের পর বিজেপির ইতিহাসে, নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বিশ্রী রেজাল্ট করেছে। এখন 2014-র কথা কেন বললাম? 2014-র কথা এই কারণে বললাম যে 2014 সালে বিজেপি যে 282টি আসন পায়, এটা তখনও পর্যন্ত বিজেপির ইতিহাসে সবচেয়ে বেশি আসন, আর এর আগের নির্বাচনের তুলনায় 116টি আসন বেশি পায়। তো একটি নির্বাচনে 116 আসন বেড়ে যাওয়া মানে বিশাল সাফল্য। এর চেয়ে বেশি একটা নির্বাচনে বেশি আসন বিজেপি কখনো পায়নি। 2019-এর কথা কেন বললাম? 2019-এ বিজেপি এখনো পর্যন্ত, বিজেপির জন্মের পর থেকে 1980 সালের পর থেকে সবগুলো নির্বাচনকে যদি দেখেন, তালিকা যদি দেখেন, তার মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে, 303 আসন পেয়েছে। এবং 2014-র তুলনায় বিজেপির আসন সংখ্যা আরও 21টি বেড়েছে, কিন্তু এর আগের ইলেকশনে 166টি বেড়েছিল। এইবার বিজেপির আসন সংখ্যা কমেছে 63। এর আগে এত সংখ্যক আসন একটি নির্বাচনে কমার রেকর্ড নাই, যার কারণে প্রশ্ন উঠেছে যে এই যে বিশাল বড় ধাক্কা, সেটা কি বিজেপি সামলাতে পারবে? বিজেপি কি এই ধাক্কা সামলে আবারও স্বমহিমায় ফিরে আসতে পারবে? কেন? একবার আপনারা দেখেন বিজেপির নির্বাচনী ইতিহাসটা, একবার যদি আপনারা জানেন তাহলে আপনাদের মনের মধ্যেও এই প্রশ্নগুলি উঠে আসবে। বিজেপির জন্ম 1980 সালে। প্রথমত বলে দিই আপনাদেরকে, এই বিজেপির জন্মের পেছনে তার জন্মদাতা মহাপুরুষ যারা, তাদের মধ্যে অটল বিহারী বাজপেয়ী, এল কে আদবানি, মুরলী মনোহর যোশী, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, এরা রয়েছেন। আরও অনেকেই ছিলেন, এরা এর মধ্যে প্রধান হিসেবে পরিচিত। এরপরে 1984 সালে বিজেপির জন্মের পর প্রথম নির্বাচন হয় 1984 সালে। এই 84 সালে বিজেপি মাত্র 2টি লোকসভা সিটে বিজয়ী হয়। এর পরের নির্বাচন 1989 সালে, যখন ভিপি সিংয়ের নেতৃত্বে একদিকে বিজেপি, একদিকে বামপন্থীরা এই আপনার রাজীব গান্ধীর কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছিল। তো সেইবার বিজেপির আসন হয় আপনার 85। তো 2 থেকে 85-তে চলে যায়, 83 সাংসদ বেড়ে যায় বিজেপির। একটি নির্বাচনে হঠাৎ করে বিজেপির 83 জন বেড়ে যায়। এরপরেই 89-এর পরে 91-এ 2 বছর পরে মধ্যবর্তী নির্বাচন হয়, তখন বিজেপির আসন সংখ্যা চলে যায় 120-তে। এরপরে আরও 35 জন এমপি বাড়ে এবং 120-তে, 85 থেকে 120-তে চলে যায় বিজেপির এমপি সংখ্যা। 91-এর পরে 1996 সালে যখন আবার সাধারণ নির্বাচন হয় লোকসভার, তখন বিজেপির এমপি সংখ্যা আবার বেড়ে যায়, আবার 41 জন বেড়ে হয় 161। তাহলে দেখেন বিজেপির ক্রমাগত বাড়ছে আসন সংখ্যা। এরপরে 1998 সাল, তখন আবার লোকসভা নির্বাচন হয়, মধ্যবর্তী নির্বাচন যদিও, তখন বিজেপির আসন সংখ্যা আপনার 182 হয়। 182, 21 জন বেড়ে 182 হয়। এরপর 1999 সালে আবার মধ্যবর্তী নির্বাচন হয়। এই 99 সালে বিজেপি 182 জন সাংসদই পায়, অর্থাৎ বাড়ে না, এবার বাড়েও নি কমেও নি। এইভাবে দেখেন 1980-র পরে 1984 থেকে ক্রমে ক্রমে বিজেপির আসন সংখ্যা বেড়েছে 2 থেকে 85, 85 থেকে 120, 120 থেকে 161, 161 থেকে 182, 182 পরে আবার 182, এরকমভাবে ক্রমে বেড়েছে। এরপরে 2004 সালে লোকসভা নির্বাচন হয়। 2004 সালের লোকসভা নির্বাচনে 182 থেকে কমে যায়, 44টি আসন কমে যায় বিজেপির। এই কমা শুরু হয়, কমে 138-এ চলে যায়। এবার ভাবেন, এতদিন কিন্তু আপনারা শুনেছেন যে শুধু বেড়েছে, এবার দেখেন কমা শুরু হয়েছে, 182 থেকে 138, 44টি আসন কমে। 2009 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা আবারও কমে,
আবারও 22টি কমে যায় এবং 116তে চলে আসে। তাহলে কমার সিলসিলা এবার 182 থেকে 138, 138 থেকে 116। এরপরে আসেন নরেন্দ্র মোদী। 2014 সালে তিনি বিজেপির দায়িত্ব নেন, লোকসভায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন বিজেপির তরফে। তার নেতৃত্বাধীন বিজেপি ব্যাপকভাবে আধুনিক সমস্ত পদ্ধতি অবলম্বন করে প্রচার অভিযানে নামে এবং সারা দেশে নরেন্দ্র মোদীর প্রতি একটা ক্রেজ তৈরি হয়, বিশেষ করে যুব সমাজের মধ্যে, মহিলাদের মধ্যে এবং অন্যান্য অংশের মধ্যেও ব্যাপক ক্রেজ তৈরি হয়। নরেন্দ্র মোদীর একটা আধুনিক একটা ছবি তৈরি হয় এবং তিনি এলে সারা দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থাতে ব্যাপক উন্নতি হবে বলে একটা বিশাল প্রচার হয় এবং মানুষ স্বপ্ন দেখতে শুরু করে। সেই স্বপ্নের আবেশেই বিশাল সংখ্যক মানুষ বিজেপিকে ভোট দেয় এবং বিজেপির আসন সংখ্যা 116 থেকে বেড়ে হয়ে যায় 282, মানে ডাবলের চেয়েও বেশি। 166টি আসন বিজেপির বেড়ে যায় সে নির্বাচনে। এই পর্যন্ত বিজেপি কোনো নির্বাচনে এত বেশি সংখ্যক আসন বাড়াতে পারেনি। এরপরে 282-র পরে আসে 2019-এর নির্বাচন। 19-এর নির্বাচনেও বিজেপির বৃদ্ধিটা আপনার অক্ষুণ্ণ থাকে। দেখা যায় বিজেপি আবারও 21টি আসন বাড়িয়ে নিয়ে 303-এ চলে যায়। এবার 303-এ যখন চায় 2019-এ, তারপর 2024-এর ইলেকশনে বিজেপির তখন কনফিডেন্স অনেক বেশি বেড়ে যায়। বিজেপি মনে করে যে আপনার মানুষ যেভাবে তাকে ভোট দিচ্ছে, যেভাবে জনসমর্থন পাচ্ছে, যেভাবে আসন পাচ্ছে, এইভাবেই বোধহয় চিরকাল চলতে থাকবে। কিন্তু বাংলাতে একটা প্রবাদ আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই কথাটা রাজনীতিতেও সমানভাবে প্রযোজ্য, যতটা প্রযোজ্য আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত ক্ষেত্রে। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। অর্থাৎ আজকে আপনি বিশাল ধনী হয়ে গেছেন, কালকে আপনি পথের ভিখারিও হতে পারেন। এটা আমাদের দেশে প্রবাদ এবং এই প্রবাদ চিরন্তন সত্য। এটা যে রাজনীতির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, এইটা একের পর এক বিজয় পেতে পেতে অভ্যস্ত হয়ে যাওয়া বিজেপির নেতারা ভুলে গেছিলেন। তারা তখন 400 পার এর ডাক দেন। তো তখন বলেন তারা এনডিএ পাবে 400 পার আর বিজেপি পাবে 370, 303 থেকে 370, মানে বাড়তেই থাকবে এবং জনগণ তাদের হয়ে তাদের কথা মতোই ভোট দেবে, এটা তারা ধরে নিয়েছিল। কিন্তু জনগণ যে কারুর হাতে বন্দি না, কারুর চিরদিন কারুর যে না, এক তো হলো জনগণ কারুর গোলাম হয় না, কারুর দাস হয় না, জনগণ কারুর আজ্ঞানুবাহ হয়ে থাকবে চিরকাল, এরকমটা ভেবে নেওয়া মূর্খামি ছাড়া আর কিছু না। এটার প্রমাণ হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনে। বিজেপির আসন সংখ্যা এখনো পর্যন্ত সবচেয়ে যে কমেছে, এর যেরকমভাবে 2014 সালে সবচেয়ে বেশি বেড়েছিল, ঠিক তেমনি 2024 সালে সবচেয়ে বেশি কমেছে। 63 জন সাংসদ, এত বড় ধাক্কা সামলানোর অভিজ্ঞতা বিজেপির এর আগের ছিল না। তো এবারে যে নতুন করে বিজেপি এত বড় ধাক্কা খেয়েছে, সেই ধাক্কা সামলে কি বিজেপি আবারও নিজের পায়ের ওপরে দাঁড়াতে পারবে? কারণ এই ধাক্কার পরে দেখেন সংঘের সঙ্গে বিজেপির একটা সমস্যা তৈরি হয়েছে। বিজেপির ভেতরে আপনার ডাইনি খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে, অন্তর্ঘাতের অভিযোগ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গাতে নিজের ভেতরে নানান ধরনের সমস্যা, যেগুলি এতদিন এই 10 বছরে অতটা দেখা যায়নি, প্রকাশিত হয়নি, ভেতরে ভেতরে ছিল, সেগুলি এখন বেরোতে শুরু করেছে। তো যার কারণে প্রশ্ন কিন্তু বিরাট বড়, যে এত বড় ধাক্কা বিজেপিকে সামলে উঠতে পারবে? বিজেপিকে আবার তার স্বমহিমায় উজ্জ্বল হয়ে আবার তার হারানো জমি ফিরে পেতে পারবে? না, এই ধাক্কা বিজেপিকে আরও নিচে নামিয়ে দেবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক তো অবশ্যই করবেন। দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের পরিস্থিতি নিয়ে এরকমভাবে বিশ্লেষণাত্মক আলোচনা জারি থাকবে। আপনারা এর সঙ্গে থাকবেন। এই প্ল্যাটফর্ম আপনাদের সবার। নমস্কার, জয় হিন্দ।